নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। ফেব্রুয়ারির মধ্যে ইডির মামলায় জামিন পাবেন পার্থ চট্টোপাধ্যায়। এ মাসেই চার্জ গঠন, নির্দেশ সুপ্রিম কোর্টের। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। ইডির মামলায় তাকে জামিন দেয়া হয়েছে। আদালত জানিয়েছে 1 ফেব্রুয়ারির মধ্যে পার্থ জামিন পাবেন। এ মাসের মধ্যেই চার্জ গঠন করতে হবে ইডিকে। জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে এই মামলার সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান নেওয়ার চেষ্টা করবে ট্রায়াল কোর্ট। পার্থকে ট্রায়াল কোর্টের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। 1 ফেব্রুয়ারির আগে যদি চার্জ গঠন এবং সাক্ষীদের বয়ান গ্রহণ হয়ে যায়, তবে তার আগেও জামিন পেতে পারেন পার্থ। পার্থের বিরুদ্ধে সিবিআই এর মামলাটি এখনও রয়েছে। সেই মামলা নিম্ন আদালতে বিচারাধীন। এখনও তাতে জামিন পাননি পার্থ। পার্থের জামিন মামলার শুনানি সুপ্রিম কোর্টে গত 4 ডিসেম্বর শেষ হয়ে গিয়েছিল। রায় ঘোষণা স্থগিত রেখেছিলেন বিচারপতিরা। ওই দিন পার্থের মামলায় সুপ্রিম কোর্ট মন্তব্য করেছিল, তিনি যদি সত্যিই দুর্নীতিগ্রস্ত হয়ে থাকেন তবে এত সহজে জামিন পেতে পারবেন না। নিয়োগ মামলায় তিনি ডামি সামনে রেখে দুর্নীতি করেছিলেন বলেও আশঙ্কা প্রকাশ করেছিল শীর্ষ আদালত। তবে শেষ পর্যন্ত শীর্ষ আদালত থেকে পার্থ জামিন পেলেন। জামিন পেলেও কোনো সরকারি পদে থাকতে পারবেন না পার্থ, এমনটাই জানিয়েছে শীর্ষ আদালত। তিনি বেহালা পশ্চিমের বিধায়ক। ট্রায়াল কোর্টে বিচার চলাকালীন একমাত্র ওই পদেই তিনি থাকতে পারবেন। পার্থের ঘনিষ্ঠের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছিল। তার আইনজীবী মুকুল রোহতগি আদালতে জানিয়েছিলেন, এই মামলায় গ্রেফতার হওয়া প্রায় সকলেই জামিন পেয়ে গিয়েছেন। তাঁর মক্কেলের বাড়ি থেকে টাকা উদ্ধার হয়নি। এমনকি যার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছিল, জামিনে মুক্তি পেয়েছেন সেই অর্পিতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু বিচারপতি মন্তব্য করেছিলেন, বাকিরা জামিন পেতেই পারেন, কারণ তারা কেউ মন্ত্রী ছিলেন না। একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে কি জামিন দেওয়া সম্ভব? উনি যদি সত্যি দুর্নীতিগ্রস্ত হয়ে থাকেন এবং জামিন পেয়ে যান, সমাজকে আমরা কি বার্তা দেব? ঘনিষ্ঠর বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার দায় মন্ত্রী এড়াতে পারেন না বলেও মন্তব্য করেছিল শীর্ষ আদালত। পার্থ প্রসঙ্গে বিচারপতি আরও বলেছিলেন, মন্ত্রী হয়েই পার্থ নিশ্চয়ই নিজের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিতেন না। তাই হয়তো ডামি ব্যক্তিকে সামনে রেখেই তিনি দুর্নীতি করছেন। ওই পরিচিত বা ঘনিষ্ঠদের বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে। এই অবস্থায় ওকে জামিন দিলে তদন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে। ঘুষের টাকা না হলে ওভাবে এত টাকা কেউ বাড়িতে রাখেন? তদন্ত একটি জায়গায় আসুক, তারপর জামিন নিয়ে বিবেচনা করব। উল্লেখ্য, 2022 সালে পার্থর ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে 50 কোটি টাকার বেশি নগদ উদ্ধার হয়েছিল। অর্পিতার পাশাপাশি পার্থকেও গ্রেপ্তার করা হয়। সেই থেকেই জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। কেন্দ্রীয় সংস্থার দাবি, নিয়োগ মামলায় দুর্নীতির অন্যতম মূল চক্রী পার্থ। সম্প্রতি অর্পিতা জামিন পেয়ে বাড়ি ফিরেছেন। ইডির মামলায় জামিন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন পার্থ। হাই নিউজ নেটওয়ার্ক। 18 বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন ডি গুকেশ। সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হন তিনি। মাত্র 18 বছর বয়সে দাবার বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ। চেন্নাইয়ের এই দাবাড়ু বৃহস্পতিবার চীনের ডিং লিরেনকে হারিয়ে দিলেন। 14 নম্বর ম্যাচে গুকেশ জিততেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেলেন তিনি। 13তম ম্যাচ শেষে দুজনের পয়েন্ট ছিল সমান। শেষ ম্যাচ জিততেই সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হন গুকেশ। সিঙ্গাপুরে বিশ্ব চ্যাম্পিয়নের তকমার সঙ্গে আর্থিক পুরস্কারও পেলেন গুকেশ। কত টাকা জিতলেন তিনি? বিশ্ব চ্যাম্পিয়নশিপের মোট পুরস্কার মূল্য $25 লক্ষ। এর মধ্যে বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রত্যেকটি ক্লাসিক্যাল ম্যাচ জেতার জন্য পাওয়া যায় $2 লক্ষ করে, ভারতীয় মুদ্রায় যা প্রায় $1,69 লক্ষ। গুকেশ মোট 3টি ম্যাচ জিতেছেন, ফলে তিনি $6 লক্ষ অর্থাৎ প্রায় $5,07 লক্ষ জিতে নিয়েছেন। অন্যদিকে 2টি ম্যাচ জেতেন লিরেন, ফলে তিনি পান $3,38 লক্ষ। মোট পুরস্কার মূল্যের মধ্যে দুই প্রতিযোগী $10 লক্ষ জিতে নেন। বাকি $15 লক্ষ তাদের দুজনের মধ্যে ভাগ হয়ে যায়। ফলে গুকেশের মোট প্রাপ্তি $13.5 লক্ষ, ভারতীয় মুদ্রায় যা প্রায় $11,45 লক্ষ। বৃহস্পতিবার নিজের জয়ের পর চোখের জল ধরে রাখতে পারলেন না গুকেশ। কেঁদে ফেলেন তিনি। তবে ভারতীয় দাবাড়ু ডি গুকেশের বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয় নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। উঠতে শুরু করেছে প্রশ্ন। রাশিয়ার দাবা সংস্থার প্রধান আন্দ্রে ফিলাতভের অভিযোগ, ডিং লিরেন ইচ্ছাকৃতভাবে ম্যাচটি হেরেছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ম্যাচ সকলকে অবাক করে দিয়েছে। চীনের দাবাড়ু যেভাবে হেরেছেন তা নাকি সন্দেহজনক। এটা নিয়েই ফিডের তদন্ত করা উচিত।
হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশে ক্রমেই বাড়ছে ভারত বিদ্বেষ। এবার যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। প্রত্যেক ছাত্রকে রাইফেল চালানোর জন্য সামরিক ট্রেনিং দেওয়া হবে বলে হুঁশিয়ারি তার। শুধু ছাত্ররাই নয়, প্রত্যেক বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। ভারতের মাটিতে এসে যুদ্ধ করার হাস্যকর দাবি মেজর হাফিজ উদ্দিন আহমেদের। বাংলাদেশে একের পর এক নেতার মুখে ভারত বিরোধী স্লোগান চলছে, আর এরই মধ্যে মৌলবাদী নেতাদের তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সিংহের সঙ্গে কুকুরের লড়াই হয় না বলে কটাক্ষ তার। কট্টরপন্থীদের সঙ্গে ভিখারিরও তুলনা করলেন তিনি। পন্থা বন্ধ হওয়া উচিত। যারা নেতা আছেন তারা ভাবা উচিত, বোঝা উচিত ভারতের শক্তি আছে, ম্যাস্ট করে দেবে বাংলাদেশকে। পাকিস্তানকে যদি নাকে খত দিতে পারে, 90,000 সৈন্যকে বন্দী করে আনতে পারে ভারতের সেনা, বাংলাদেশ তো নাস্তা আমাদের। আমরা তো ওই ওদের মতো লোকেদের সঙ্গে লড়তে পারি না। সিংহের সঙ্গে কুকুরের লড়াই কখনো হয় না, হাওয়ায় দেওয়াটাই যথেষ্ট। আদৌ কোনো সামরিক বিভাগ আছে বাংলাদেশের? কোনদিন বাংলাদেশ যুদ্ধ করেছে? চুরি করে ভারতবর্ষে ঢুকে খায়, চুরিকার জিনিস নিয়ে খেয়ে বেঁচে থাকে। তো তার ভিখারিরা অনেক বড় বড় কথা বলে, কিন্তু ফুটপাতেই সুতা। আগামী বৃহস্পতিবার এসএসসি মামলার শুনানি। নির্ধারিত হবে প্রায় 26,000 চাকরিজীবীর ভবিষ্যৎ। বৃহস্পতিবার সকাল 10:30টায় সুপ্রিম কোর্টে হবে শুনানি। পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে কিনা তা নিয়েও হবে সওয়াল জবাব। বৈধ চাকরি শনাক্ত করা সম্ভব কিনা তা নিয়েও হবে সওয়াল জবাব, জানিয়েছেন প্রধান বিচারপতি। এভিডেন্স অ্যাক্টের 65 ধারা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। এ নিয়ে কোনো জটিলতায় ঢোকার প্রয়োজন নেই, এমনটাও মন্তব্য প্রধান বিচারপতির। আমাদের রাজনৈতিক কোনো মন্তব্য নেই। যেটা সর্বোচ্চ আদালতে চলছে, সংশ্লিষ্ট বিভাগ, দফতর, সংস্থা তারা এটা বলতে পারবেন। এবং এটা যেহেতু সর্বোচ্চ আদালতে চলছে, এটা একটা বিচারাধীন প্রক্রিয়া, ফলে এর মধ্যে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব। নজর রাখবো ব্যারাকপুরের দিকে। ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, তার গলাতে এবার শোনা গেল হুঁশিয়ারির সুর। ব্যারাকপুরের উন্নয়ন তথা ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে উন্নয়নে যারা বাধা দিচ্ছে সেই সমস্ত ঠিকাদার সংস্থাকে ব্ল্যাকলিস্টেড করার হুঁশিয়ারি দিলেন বিধায়ক রাজ চক্রবর্তী। ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্যে হাসপাতালকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছিলেন বিধায়ক। বিধায়ক তহবিল থেকে প্রায় 2.5 কোটি টাকাও বরাদ্দ করা হয়েছে। টাকা দেওয়ার পরও হচ্ছে না হাসপাতালের উন্নয়নের কাজ। শুক্রবার বিধায়ক হাসপাতালে যান, খতিয়ে দেখেন হাসপাতালের সংস্কারের কাজ। সময় মতো উন্নয়নের কাজ না হওয়ায় ক্ষুব্ধ বিধায়ক। আমি চেষ্টা করছি বিএন বোসটা কি করে আরো ইমপ্রুভ করা যায়। অ্যাকচুয়ালি অনেক বলে কয়ে এবং সবাই বুঝতে পেরেছে যে বিএন বোসের সত্যি সত্যি ডেভেলপমেন্টের দরকার আছে। স্যার যেটা বললেন, অবভিয়াসলি যে সিএমও স্যার বললেন যে জায়গার এখানে অভাব, সেটা আমরা বুঝতে পারছি। যদি জায়গা থাকতো তাহলে হয়তো আরো অনেক বেটার কাজ হতো। আর মেনলি যেটা অনেকদিন ধরে যে কাজটা চলছে, এখানে রিনোভেশনের কাজ চলছে, ফ্লোরিং অ্যান্ড তোমার সমস্ত কিছু যা রয়েছে আর কি, সেই কাজটা ভীষণ স্লো হচ্ছে। সেটা নিয়ে আমি একটু স্যারের সঙ্গে কথা বললাম। আমি এর আগে নিগম স্যারের সঙ্গে কথা বলেছি এটা নিয়ে। তো বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে যারা কাজটা পেয়েছে তাদের প্রবলেম, যারা কাজটা করছে তারা ভীষণ স্লো গতিতে এগোচ্ছে এবং দোষারোপ করছে যে ফ্লোরগুলো ভীষণ অকুপাই রয়েছে, তার জন্য করতে পারছি। এটা বাজে কথা। যদি আমি করতে চাই তাহলে আমি খুব ফাস্ট করতে পারবো। তো আমরা একটা টাইম লাইন ঠিক করলাম যে কত তাড়াতাড়ি এই কাজগুলো শেষ হতে পারে। কারণ এখানকার যারা গরিব মানুষ এবং প্রচুর মানুষজন আসে যারা খুব বিপদে পড়ে আসেন, এবং একটা ফ্লোর যেহেতু রেডি হয়েছে সেই ফ্লোরটা দেখে সবাই খুশি। এখানে বাথরুম টাথরুমের অবস্থা খুব খারাপ ছিল আগে, তো সেইগুলো দেখে অনেকে ভাবছে এটা নার্সিংহোমের মতো লাগছে। মানে এখানকার গরিব মানুষজন যখন এই বিএন বোসের উপর ডিপেন্ড করে অনেকটা, তো আমাদের দায়িত্ব হচ্ছে যে মানুষের পরিষেবাটা আরো বেটার করা আর কি। তো যারা কাজের দায়িত্ব পেয়েছে, কন্ট্রাক্টর হোক, যারা পিডব্লিউডির লোকজন যারা রয়েছে, তাদেরকে আমরা রিকোয়েস্ট করলাম যে ইমিডিয়েটলি কাজটা শেষ। শরীর খারাপে তিনি আমার খেয়াল রেখেছেন। দুর্বলতায় রশ্মিকার জন্য কি করেছিলেন সালমান খান? সালমান খানের সঙ্গে জুটি বেঁধেছেন রশ্মিকা মান্দানা।
দুজনের বয়সের ফারাক 31 বছর। তাই জুটি বাঁধার খবর ছড়িয়ে পড়তেই কটাক্ষ ধেয়ে এসেছিল। তবে সেসবের তোয়াক্কা করেননি সালমান বা রশ্মিকা। জোর কদমে সিকান্দার ছবির শুটিং করছেন তারা। এবার ছবির নায়ককে নিয়ে মুখ খুললেন নায়িকা। ছবিতে নিজের চরিত্রের বিষয়ে এখনই প্রকাশ্যে আনতে চান না, তবে সালমানের সঙ্গে কাজ করে মুগ্ধ তিনি। ভাইজানের প্রশংসায় তাই পঞ্চমুখ রশ্মিকা। সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে তাই অভিনেত্রী বলেছেন, ওর সঙ্গে কাজ করা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতন। অসাধারণ মানুষ, বলা ভালো একেবারে মাটির মানুষ। শুটিংয়ের সময় আমার শরীর ভালো ছিল না। যে মুহূর্তে তিনি এটা জানতে পারলেন, নিয়মিত আমার খোঁজ করতেন এসে। কলাকুশলীদের বলতেন আমাকে যেন পুষ্টিকর খাবার, গরম জল সব দেওয়া হয়। সালমানের ভূয়সী প্রশংসা করতে গিয়ে রশ্মিকার মন্তব্য, তিনি সত্যি খেয়াল রাখতে জানেন। ওর ব্যবহারেই নিজেকে বিশেষ মনে হবে। দেশের সবচেয়ে বড় তারকাদের মধ্যে তিনি অন্যতম একজন, তবুও কত বিনয়ী মাটির মানুষ সালমান। সব মিলিয়ে সিকান্দারের কাজ করার অভিজ্ঞতা ইতিবাচক অভিনেত্রীর। রশ্মিকার কথায়, সিকান্দার নিয়ে আমি সত্যিই উত্তেজিত। এ ছবি আমার কাছে খুবই বিশেষ। কবে আমার অনুরাগীরা এই ছবি দেখবেন সেই অপেক্ষায় আছে আমি। মুম্বাই ও হায়দ্রাবাদের বিভিন্ন জায়গায় সিকান্দারের শুটিং হয়েছে। সম্প্রতি মুক্তি পেয়েছে রশ্মিকার বহু প্রতীক্ষিত ছবি পুষ্পা 2 দ্য রুল। এছাড়াও আয়ুষ্মান খুরানার বিপরীতে থামা ছবির কাজও শুরু করেছেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।